নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ব্রত আর তোমরা শুনছো ফেনোমেনাল আর্কাইভ। আর আজ তোমাদের জন্য আমার চ্যানেলের বিশেষ নিবেদন কাকাবাবু ও সন্তু চরিত্রের দ্বারা অনুপ্রাণিত কাহিনী গুমনামি গুহা। আজকে এই গল্পের মাধ্যমে তোমরা পরিচিত হবে দুটি নতুন চরিত্রের সঙ্গে, জেঠুবাবু এবং রিজু। তাহলে আর একটুও সময় ব্যয় না করে শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন গুমনামি গুহা। ভদ্রলোকের ভালো নাম অভিজ্ঞান লাহিড়ী, কিন্তু আমরা বলি জেঠুবাবু। তবে বিশ্ববিদ্যালয়ে তাকে চিনত ডক্টর অভিজ্ঞান লাহিড়ী নামেই। ইতিহাসের অধ্যাপক ছিলেন, কিন্তু যা তাকে সত্যি আলাদা করে তুলেছে তা হলো তার অতীতের সেই ছায়া ছায়া অভিযানগুলি। নানা দেশের ভগ্নস্তূপ, রাজপরিবারের অজানা ইতিহাস, গুপ্ত সংগঠনের ছায়াচিহ্ন, যা কোনো আনুষ্ঠানিক পাঠ্যক্রমে ধরা পড়ে না। তার চোখের দৃষ্টি অনেক দূর পর্যন্ত দেখে, আর সেই দৃষ্টি আমার অভিজ্ঞতায় কখনো মিথ্যে বলে না। আমার নাম রিজু লাহিড়ী। আমার বয়স এই কিছুদিন আগেই 19 পেরিয়ে 20 হয়েছে। কলেজে সদ্য ভর্তি হয়েছি। জেঠুবাবুর ভাইপো। তার নিজের কোনো সন্তান নেই, তাই আমাকে তিনি যেন নিজের ছেলের মতোই মানুষ করেছেন। কিন্তু তিনি যেমন পড়াতে পারতেন, তেমনি জীবনের পাঠও আমাকে দিয়েছেন একেবারে অন্যভাবে। দরজার আড়াল মানচিত্রের গোপন রেখা অথবা পরিত্যক্ত টানেলের শব্দে। আমাদের দক্ষিণ কলকাতার পুরনো বাড়িটা যেন এককালের সিন্দুক। পাহাড়ের সিঁড়ি, ভাঙা কার্নিশ, লতাপাতায় জড়িয়ে থাকা বারান্দা, সব মিলিয়ে এক ধরনের নীরব ইতিহাস বয়ে চলেছে। জেঠুবাবুর ঘরটাও যেন সেই ইতিহাসের এক জীবন্ত দলিল। মেঝের ওপর ছড়ানো মানচিত্র, দেওয়ালে সাঁটানো প্রাচীন রাজবংশের বংশতালিকা, আর কাঁচের আলমারিতে অদ্ভুত সব ধুলো জমা প্রত্নবস্তু। সে দিনটা ছিল বর্ষার সকাল। ঘরের খোলা জানলা দিয়ে বাইরের ছাতা মাথায় দিয়ে ছুটে চলা মানুষের ভিড় দেখে আমি জানলার ধারে দাঁড়িয়ে চুপচাপ অনেকগুলো কথা ভাবছিলাম। আর তখনই ডাক এলো, রিজু, একবার আমার ঘরে আয় তো। জেঠুবাবুর গলা, সেই গম্ভীর নির্ভুল স্বর, যেন পুরনো গ্রন্থের মুখবন্ধ। ঘরে ঢুকতেই দেখি টেবিলের ওপর একখানা সাদা খাম পড়ে আছে। সেটার গায়ে কোনো প্রেরকের নাম নেই, শুধু হাতে লেখা দুটো শব্দ, অরণ্য পথে এসো। নিচে ইংরেজিতে একটি স্থান, কেন্দুম, ঝাড়খণ্ড। এটা কে পাঠিয়েছে? আমি প্রশ্ন করলাম। জেঠুবাবু কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর চোখ সরিয়ে বলেন, এই লেখাটা আমি চিনে ফেলেছি। কে? আমার প্রশ্ন নিঃশ্বাস গিলে ফেলে। অনুপম সেন, একদা আমার সহকর্মী, পরে প্রতিদ্বন্দ্বী। জেঠুবাবুর কণ্ঠের মধ্যে এক অদ্ভুত ধ্বনি, যেন চেনা ইতিহাসের অজানা বাঁক। প্রতিদ্বন্দ্বী কেন? আমি জানি প্রশ্ন না করলে গল্প এগোয় না। সে আমার প্রতিদ্বন্দ্বী ছিল কারণ আমি ইতিহাসের দিকে তাকাই চোখে, আর সে তাকাতো হৃদয়ে। ওর বিশ্বাস ছিল প্রতিটি কিংবদন্তি, প্রতিটি মিথ কোনো না কোনো বাস্তব ছায়া।
আমি কখনো পুরোপুরি বিশ্বাস করিনি ওর কথা, কিন্তু ও কখনোই থেমে যায়নি। তবে এখন এই কেন্দু ঝাড়খণ্ডের অরণ্য গহীন ঘেরা একটি গ্রাম। অনুপম বলেছিল সেখানে কোনো এক প্রাচীন অন্তর্গুহা আছে, যা এক হারিয়ে যাওয়া জনগোষ্ঠীর স্মৃতিধারক। সেদিনও আমাকে ডাকেনি, কিন্তু আজ সেই আহ্বান এসেছে। জেঠুবাবুর এই কথাগুলি শোনার পর আমি জানি এই মুহূর্ত থেকে আমার পরবর্তী কয়েক সপ্তাহের জীবন আর কলকাতার মেঘলা আকাশের নিচে কাটবে না। আমি তবুও কিছু বলি না, শুধু ধীরে ধীরে আমার কলেজের ব্যাগটা নামিয়ে রাখি আর জেঠুবাবুর মুখের দিকে তাকিয়ে থাকি। তিনি হেসে বলেন, তোর পাসপোর্ট, রেল কার্ড সব নিয়ে নিবি। কাল সকাল 4:50 একটা ট্রেন আছে, শক্তিপুঞ্জ এক্সপ্রেস। গন্তব্য ডালটনগঞ্জ স্টেশন। সেখান থেকে গাড়ি করে কিন্দু। আমি চুপচাপ মাথা নাড়ি। আর এক কাজ কর, তিনি আরও বললেন, আমার জন্য ওই পুরনো মানচিত্রটা বার করে দে। 1908 সালে কর্নেল ওয়েলকিন্স একটা নোটস লিখেছিলেন, যেখানে কেন্দুম শব্দটা উল্লেখ আছে। তবে একে একটি স্থান নয়, এক ধরনের সংরক্ষিত ক্ষেত্র বলে বর্ণনা করা হয়েছে। আমি জানতাম সেই মুহূর্তেই আমাদের নতুন অভিযান শুরু হয়েছে। শক্তিপুঞ্জ এক্সপ্রেস যাত্রা শুরু করলো এক আবছা ফোরে। জানলার বাইরের দৃশ্য ধীরে ধীরে পাল্টে যাচ্ছিল, কৃষ্ণচূড়ার লাল ছায়া থেকে বাঁশঝাড়ের সবুজে। জেঠুবাবু একটা পুরনো খাতা খুলে পড়ছিলেন। মনে হলো ওটা তার লেখা কোনো ব্যক্তিগত দিনলিপি। জেঠু, আমি বললাম, এই কেন্দুমের গুহা সম্পর্কে তুমি কি কিছু জানো? গুহার ভেতরটা কেউ দেখেনি, এমনকি অনুপম নয়। কেবল একটা প্রাচীন গাথা আছে। বলা হয় যারা ভিতরে প্রবেশ করে তারা বাইরে আর ফেরে না, কিন্তু তারা হারিয়ে যায় না, বরং রক্ষক হয়ে যায়। এই গাথাটার উৎপত্তি আদিবাসী সাঁওতাল জনজাতির ভিতর থেকে। আর তুমি কি সেটাই খুঁজতে যাচ্ছ? জেঠুবাবু চোখ না তুলেই বললেন, না, আমি যাচ্ছি সত্যের এক প্রাচীন রূপ খুঁজতে, যা হয়তো ইতিহাস নয়, কিন্তু ইতিহাসকে প্রভাবিত করেছে। ট্রেন চলতেই থাকে, হুইসেলের আওয়াজে কেটে যায় সময়। আমার ঘুম ভাঙে এক জোরালো ঝাঁকুনিতে। দেখি ট্রেন দাঁড়িয়ে পড়েছে কোনো এক স্টেশনের মাঝে, আর জানলার বাইরে দাঁড়িয়ে আছে এক লোক, মুখে সাদা আঁচল বাঁধা, কাঁধে মাদল, চোখে স্থির দৃষ্টি। সে আমাদের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, কেন্দুমের রাস্তা বন্ধ বাবু, পাল্টিয়ে যান। আমার গা শিউরে ওঠে। জেঠুবাবু শুধু বলেন, এই কথা শোনার জন্যই তো এসেছি। রিজু, চল, আমাদের এগোতে হবে। আমি নিজের সিট ছেড়ে উঠতে যাচ্ছিলাম, কিন্তু জেঠুবাবু বললেন, বস, কোথাও যেতে হবে না, শুধু অপেক্ষা কর। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন আবার চলতে শুরু করেছিল, কিন্তু আমাদের দুজনের মন যেন দাঁড়িয়েছিল ওই একটা মুহূর্তে, যেখানে এক অচেনা কণ্ঠ বাতাসে ছড়ে দিয়েছিল এক সাবধান বাণী।
পাল্টিয়ে যান। এই তিনটি শব্দে লুকিয়েছিল যত না ভয়, তার চেয়েও বেশি এক গভীর আহ্বান। জেঠুবাবু অর্থাৎ অভিজ্ঞান লাহিড়ী জানলার পাশে বসে চুপ করেছিলেন। চোখ দুটো আধো আলোয় যেন আরও জ্বলজ্বল করছিল, ঠিক যেমন একটা ক্ষীণ আগুন অন্ধকারে জ্বলে ওঠে। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু তিনি নিজেই আগে বলে উঠলেন, ভয়ের কথাগুলো অনেক সময় পথের দিশা দেয় রিজু। যারা চায় না তুমি পৌঁছো, তারাই তো জানে কোথায় যেতে হবে। জেঠুবাবুর এই ধরনের বাক্যগুলোকে আমি দার্শনিক বলেই গণ্য করি। এগুলি শোনার পর সোজাসুজি প্রশ্ন করা যায় না, শুধু উপলব্ধির গভীরে নামতে হয়। আমাদের ট্রেন প্রায় দুপুর 12:45 নাগাদ ডালটনগঞ্জে পৌঁছালো। ছোট্ট ছিমছাম স্টেশন। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষজন যেন অপেক্ষা করছে কেবল ট্রেনের জন্য নয়, বরং কোনো গোপন সময়ের আগমন সূচির জন্য। স্টেশন থেকে বেরিয়ে দেখি এক হালকা নীল রঙের মাহিন্দ্রা বোলেরো দাঁড়িয়ে আছে। ড্রাইভার নিজেকে পরিচয় দিল, আসেন বাবু আসেন, আমার নাম গজাধর, অনুপম বাবুর পাঠানো। কেন্দুম যাবেন তো? জেঠুবাবু শুধু মাথা নাড়লেন। গাড়ি চলতে শুরু করলো একটা রুক্ষ পাথুরে রাস্তা ধরে, যেখানে গাছেরা নিজস্ব ভাষায় বাতাসের সঙ্গে কথা বলে। আমাদের গন্তব্য ছিল কেন্দুম, এক আদিবাসী গ্রাম। নাগরী ভাষায় শব্দে যার মানে আধা আলোর জায়গা। সেই আলো ছায়ার গ্রাম যেখানে নাকি ইতিহাস হারায় নিজেকে। সন্ধ্যার ঠিক আগের মুহূর্তে আমরা পৌঁছলাম কেন্দুমে। গাঢ় বন মাথার ওপর অদ্ভুত ছায়া ফেলে রেখেছে। এই গ্রামটি কোনো আধুনিক মানচিত্রে স্পষ্ট চিহ্নিত নয়। একটা মন্দির দেখা গেল, তো দেখে মনে হলো পাথরের তৈরি। তারপর ভালো করে দেখে বুঝলাম না, এটা কোনো মন্দির নয়, এটা হচ্ছে পাহাড়ের পেট থেকে জন্ম নেওয়া এক ধরনের স্তম্ভ। ড্রাইভার গজাধর আমাদের বলল, এই গ্রামের লোকেরা বাইরের লোককে খুব একটা পছন্দ করে না বাবু, তবে অনুপম বাবুর নাম বললেই একটু সহজ হবে। আমরা যে কুঁড়ে ঘরটায় উঠলাম সেটা ছিল গ্রাম প্রধানের ব্যবস্থায়। কাঠের বিছানা, খড়ের ছাউনি আর এক কোণে রাখা কেরোসিনের ল্যাম্প। রাত নামার সঙ্গে সঙ্গে কেন্দুম যেন এক রহস্যময় পাণ্ডুলিপি হয়ে উঠল। শোনা গেল দূরের বাঁশবনে বুনো কুকুরের ডাক, আর ছাতার ওপর অনবরত টপটপ শব্দ। বর্ষার জল নয়, যেন গাছের চোখের জল। জেঠুবাবু ল্যাম্পের আলোয় একটা পুরনো কাগজ খুললেন। বুঝলি রিজু, এটা হচ্ছে অনুপম সেনের পাঠানো আর একটা চিঠি। আমি অবাক হলাম। তবে এটা কবে এলো? স্টেশনে একজন আমাকে হাতে ধরিয়ে দিয়েছিল। আমি তখন কিছু বলিনি, ভাবলাম সময় হলে তুই নিজেই বুঝবি। কিন্তু এতক্ষণ ধরে যখন বুঝতে পারলি না, তাই আমি এখনই বললাম। আমি কাগজটা পড়তে শুরু করলাম। অভিজ্ঞান, যদি তুমি এটা পড়ছো তবে বুঝতে পারো আমি এখনো জীবিত। তবে ঠিক কেমন জীবিত তা বলতে পারবো না। কেন্দুমের নিচে এক স্তর বিশিষ্ট ভূখণ্ড আছে, যেখানে এক রক্ষক বাস করে। সে কোনো মানুষ নয়, আবার কোনো দানবও নয়। সে জ্ঞানের রূপ।
আমি সেখানে ঢুকেছি, জানি না ফিরব কিনা। যদি তুমিও যাও তবে মনে রেখো, তুমি যা জানো তা নিয়ে প্রবেশ করো না। নিজেকে ভুলে যাও, না হলে গুহা তোমাকে ফিরতে দেবে না। অনুপম। আমার হাতটা হিম হয়ে গেল। গুহা যদি জ্ঞান যায় তবে ভয় কিসে? আমি জিজ্ঞেস করলাম জেঠুবাবুকে। জেঠুবাবু একটু হেসে বললেন, ভয় আসে তখন যখন জ্ঞান নিজেই প্রশ্ন হয়ে দাঁড়ায়। রাত তখন 11টা ছুঁই। বাইরে অন্ধকার যেন আঙুল দিয়ে আমাদের ঘরের দরজা ঠুকছে। ঘুম কিছুতেই আসছিল না। আর এমন সময় হঠাৎ করেই দূরের মন্দিরের দিক থেকে একরাশ শব্দ আসতে লাগলো। মাদল, বাঁশি আর একরকম অজানা ছন্দের স্রোত। আমি বিছানা ছেড়ে উঠে জানলার ধারে যেতেই জেঠুবাবু বললেন, প্রস্তুত তো? এখনই বেরোবো? এই তো সময়, কেন্দু আমাদের ডেকেছে রিজু। আর ইতিহাস কখনোই অপেক্ষা করে না। চল চল, প্রস্তুত হ। আমরা দুজনে পেছনের আধার বাঁধানো রাস্তা ধরে এগোতে লাগলাম। টর্চ জ্বালাতেই সামনে পড়ল এক গাছ, যার গায়ে লাল কাদা দিয়ে আঁকা চিহ্ন, একটা চক্র, যার কেন্দ্রে একটা চোখ। এই চিহ্নটা তো আগে দেখিনি, আমি বললাম জেঠুবাবুর উদ্দেশ্যে। জেঠুবাবু থেমে দাঁড়ালেন। এটা চোখের রক্ষক, এক ধরনের প্রতীক যা প্রাচীন সভ্যতাগুলিতে দেখা যায়। মিশর, ইনকা, এমনকি হিমালয়ের এক শ্যামল জনপদেও। প্রতীক মানে সংকেত, আর সংকেত মানেই দিশা। আমরা ধীরে ধীরে পাহাড়ের গায়ে ওঠা শুরু করলাম। একসময় সামনে এলো একটা পাথরের গেট। দুদিকে দুটি বৃহৎ দাঁত বের করা মুখ, দেখলে মনে হয় প্রহরী। জেঠুবাবু থেমে বললেন, এই তো, এখানেই সেই অন্তর্গুহার দ্বার। অনুপম এখানেই এসেছিল, আর এখন আমরা। আমি নিচু গলায় বললাম, জেঠুবাবু, আমরাও কি ফিরে আসবো না? জেঠুবাবুর ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি। আমরা ফিরব রিজু, অবশ্যই ফিরব, কিন্তু যেভাবে গিয়েছিলাম সেইভাবেই ফিরব কি না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। গুহামুখটি যেন নেমে গেছে পৃথিবীর কেন্দ্রবিন্দুর দিকে, যেখানে আলো পৌঁছয় না এবং শব্দও সাড়া ফিরে পায় না। পাথরের তৈরি সেই প্রবেশপথের পাশে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল আমি কোনো গ্রিক ট্র্যাজেডির প্রথম দৃশ্যের কুশলভ। শ্বাস নিচ্ছিলাম ধীরে, কারণ বাতাসে একটা ভারী নোনা ধাতব গন্ধ, যেন পাথরের গায়ে কেউ লোহার রক্ত ছড়িয়ে দিয়েছে 100 বছর আগে। জেঠুবাবু পকেট থেকে একটা পুরনো ধাতব বাক্স বার করলেন, খুলে দেখালেন তার মধ্যে রয়েছে একটা কম্পাস, দুটো ছোট টর্চ, একটা 4 কোণা ভাঁজ করা মানচিত্র আর একটা পুরনো ফিল্ড নোটবুক। এগুলো আমার পুরনো সঙ্গী, বুঝলি রিজু। এমন অনেক জায়গায় গেছি যেখানে 4টে জিনিস যদি আমার সঙ্গে না থাকতো আমি হারিয়েই যেতাম। তাই আজও এই জিনিসগুলো ছাড়া আমি কিন্তু কোথাও যাই না।
আমরা ভেতরে ঢুকে পড়লাম। প্রথমেই একটানা সিঁড়ি, পাথরের তৈরি, কিন্তু তার পৃষ্ঠদেশ অতিমাত্রায় মসৃণ, যেন কোনো প্রাচীন সভ্যতার দক্ষ কারিগরের কাজ। প্রতিটি ধাপের উচ্চতা সমান নয়, কোনোটা নিচু, আবার কোনোটা একটু উঁচু, ফলে হাঁটার ছন্দ সহজে মেলে না। জেঠুবাবু বললেন, ইচ্ছাকৃতভাবে এমন করে বানানো। এটা ছিল বহিরাগতদের বিভ্রান্ত করতে এক ধরনের নির্মাণ কৌশল। গভীর নীরবতা, কেবল পায়ের শব্দ আর টর্চের আলোয় আমাদের ছায়ারা গুহার গায়ে লাফিয়ে বেড়াচ্ছিল। হঠাৎ একটি মোড়ের পর আমাদের চোখে পড়ল গুহার দেওয়ালে অদ্ভুত কিছু খোদাই। ছবির মতো নয়, লেখাও নয়, বরং একটি ধারাবাহিক প্রতীক রেখা। দেখতে অনেকটা প্রাচীন ব্রাহ্মী বা পুঁটিপত্র লিপির মতো, কিন্তু অচেনা। এটা আরিনধারা। জেঠুবাবুর কণ্ঠে এক বিশেষ উত্তেজনা নিয়ে বললেন, অনুপম একবার বলেছিল এই ধরনের চিহ্নগুলি পাওয়া গেছে সাঁওতালদের কিছু লোককাহিনীতে, কিন্তু এই চিহ্নগুলির মানে আজও পর্যন্ত জানা যায়নি। আমি এক মুহূর্ত থেমে বললাম, মানে এসব খোদাই শুধুই প্রতীক নয়, এরা হয়তো কোনো কাহিনীর রূপরেখা? তিনি হেসে বললেন, তুই ঠিক ধরেছিস। প্রতিটি প্রতীক এক একটি মতবাদ ধারণ করে, ঠিক যেন এক ধরনের মৌখিক ইতিহাসের লিপিকরণ। আমরা সেই খোদাইয়ের সঙ্গে এগোতে থাকলাম। চিহ্নগুলোর মধ্যবর্তী দূরত্ব কমতে লাগলো। ধীরে ধীরে গুহা প্রশস্ত হয়ে উঠল। তারপর খুলে গেল এক প্রাচীন চেম্বার। এই ঘরটি আক্ষরিক অর্থেই চেম্বার, একটা গোলাকৃতি স্থাপনা, যার কেন্দ্রবিন্দুতে রাখা আছে একটি চৌকো পাথরের স্তম্ভ। আশেপাশে দেওয়ালে আরও খোদাই, এবার বেশ কিছুটা মানুষের আকৃতির মতো। ছেলেবেলায় ছবিতে যেমন দেখেছি, মেসোপটেমিয়ার মানুষ লতা পাতা জড়ানো পোশাকে, মাথায় বহুশৃঙ্গ মুকুট। কিন্তু এই চেম্বারের সবচেয়ে আকর্ষণীয় উপাদান ছিল স্থানে স্থানে রাখা পাথরের পাত্র। তাতে হালকা সবুজাভ আলো জ্বলছে। আমি একটা পাত্রে হাত দিতে যাচ্ছিলাম, কিন্তু জেঠুবাবু শক্ত হাতে আমার কবজি চেপে ধরলেন। না রিজু, স্পর্শ করিস না। এই আলোগুলো প্রাকৃতিক নয়, এগুলো তৈরি হয়েছে জৈব রাসায়নিক বিক্রিয়ায়, এবং আমরা জানি না তাদের তেজ কতটা ক্ষতিকর। তিনি তার ব্যাগ থেকে একটা ছোট মিটার বার করলেন, এক ধরনের রেডিয়েশন মাপার যন্ত্র। বেশ কয়েক সেকেন্ড ধরে দেখলেন, তারপর বললেন, নিশ্চিত কিছু বলা যাচ্ছে না, কিন্তু আমাদের এই জায়গায় বেশিক্ষণ থাকা উচিত নয়, বুঝলি? চল চল, এখনই এখান থেকে বেরিয়ে যাই। আর ঠিক তখনই এক কোণে চোখে পড়ল একটা অর্ধ আবৃত দরজা। সেটার ওপরে লতা পাতা জমে আছে, আর ঠিক নিচে একটা ধাতব ফলকে খোদাই করা আছে কিছু অক্ষর, একেবারে স্পষ্ট বাংলায় লেখা, যারা অতীত খুঁজে ফেরে তারা অতীতে হারিয়ে যায়। আমি এই লেখাটা পড়েই থেমে গেলাম। জেঠুবাবু, এটা কি অনুপম লিখেছে? না। তিনি কিছুক্ষণ চুপ করে চেয়ে থাকলেন লেখাটার দিকে। এটা লিখেছিল সেই সভ্যতা
যারা জানতো যে কেউ না কেউ একদিন এদের অস্তিত্ব জানতে চাইবে। তিনি ধাতব দরজাটায় ধাক্কা দিলেন। জং ধরা ছিল, কিন্তু ধীরে ধীরে খোলার সঙ্গে সঙ্গে এক গোপন পথ উন্মোচিত হলো, যেটা সিঁড়ির বদলে একটা ধাতব র্যাম্পের মতো নিচের দিকে নেমে গেছে। এই র্যাম্প অস্বাভাবিক, আমি বললাম। এটা নির্মাণ করা হয়েছে কোনো ভারবাহী গাড়ির জন্য, হয়তো বস্ত্র, মূর্তি কিংবা আরও কিছু আনা নেওয়ার জন্য। প্রাচীন সভ্যতার মধ্যে এই ধরনের স্থাপত্য খুব কমই দেখা যায়। আমরা র্যাম্প ধরে নামতে লাগলাম নিচের দিকে। নিচে পৌঁছে আমরা একটা ছোট্ট ঘরের মধ্যে এলাম। ঘরের মাঝে পাথরের এক টেবিল, যার ওপর ছড়ানো বেশ কিছু খণ্ডিত নথিপত্র। সেগুলো দেখে মনে হচ্ছে বেশ আধুনিক। জেঠুবাবু টেবিলের কাছে গিয়ে একটা পাতলা নোটবুক তুলে নিলেন। এটা অনুপমের লেখা। তার গলায় স্পষ্ট উত্তেজনা। আমি পাশ থেকে দেখলাম পাতায় আঁকা বাঁকা কিছু পাথরের স্কেচ, কিছু জায়গার পরিমাপ, আর এক জায়গায় একটা বাক্য হাইলাইট করে লেখা। দ্বিতীয় স্তর আরম্ভ হয় নিচের কক্ষে। সাবধানে এগো, ভেবে চলো, কারণ প্রতিটি পদক্ষেপেই ইতিহাসের বিরুদ্ধে এক চ্যালেঞ্জ। ঘরের এক কোণে একটা ছোট্ট মাটির দরজা ছিল, কিছুটা আড়াল করা। হয়তো অনুপম সেখান দিয়েই নেমেছিল। কিন্তু হঠাৎ শব্দ পেলাম, মৃদু একটা গর্জনের মতো। মনে হলো যেন ভূগর্ভস্থ কোথাও পাথর সরে যাচ্ছে, বা জলের গতিপথে কোনো বাধা এলো। জেঠুবাবু ঘড়ি দেখলেন। আমরা এখানে 2 ঘন্টা আছি, এর বেশি থাকা নিরাপদ নয়। রিটার্ন পথ অচেনা হলে বিপদ। এই রাত্রে বৃষ্টি নামলে পুরো গুহা কিন্তু জলমগ্ন হয়ে যেতে পারে। আমরা দ্রুত নোটবুক, মানচিত্র আর কিছু ছোট খণ্ডচিত্র সংগ্রহ করে ফিরে চললাম। পেছনে ফেলা সেই গোপন দরজা, সেই আলো, সেই প্রতীকের গুহা আমাদের মনে থেকে গেল। ফিরে এসে আমরা আবার সেই গোল চেম্বার পেরিয়ে খোদাই অক্ষরের দেওয়াল ছুঁয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। তখন প্রায় রাত 2:30। গুহার বাইরে গাঢ় অন্ধকার, কিন্তু আকাশে তারার রাজ্য। কেন্দুম ঘুমিয়ে আছে, কিন্তু সেই ঘুম যেন শান্ত নয়, বরং গভীর ভাবনার মতো নিস্তব্ধ। জেঠুবাবু বললেন, আজ আমরা শুধু একটা দরজা খুলেছি, সামনে আরও অনেক চাবির দরকার হবে। আমি ধীরে ধীরে হেসে বললাম, তুমি প্রস্তুত তো জেঠুবাবু? তিনি আমায় দেখে বললেন, তুই আছিস, এটাই তো আমার প্রস্তুতি। আমাদের গুহা থেকে ফিরে আসার রাতটা ছিল নিঃশব্দ অথচ অস্থির। কেন্দুম গ্রামের আকাশে তখন হাজার তারা, কিন্তু তারা যেন স্বস্তি দিচ্ছে না, বরং অনুসরণ করছে। ঘরে কাঠের বিছানায় শুয়ে আমি বারবার একটাই কথা ভাবছিলাম, গুহার সেই প্রতীকগুলো আসলে কি বলতে চাইছে। জেঠুবাবু চুপচাপ বসে ছিলেন জানালার পাশে, চোখের দৃষ্টি বাইরে, অথচ মন যেন ভিতরের গহ্বরে আটকে পড়েছে। ল্যাম্পের আলোয় তার মুখটা ঠিক যেমন ছিল গুহায়, ঠিক তেমনই অনড় ও সজাগ।
এক সময় বললেন, রিজু, আমরা একটা মহৎ গল্পের প্রেক্ষাপটে পৌঁছেছি, কিন্তু কাহিনী এখনো সামনে আসেনি। সময় এসেছে কেন্দুমের মুখ থেকে সেটা শোনার। পরদিন সকালে সূর্য ওঠার আগেই আমরা পৌঁছলাম কেন্দুমের প্রান্তে, যেখানে এক বিশাল বটগাছ ছায়া ফেলে রেখেছে গোটা গ্রাম মাঠে। গাছের নিচে বসেছিলেন এক বৃদ্ধ। তার মাথা একেবারে পাথরের মতো চকচকে, মুখে বহুদিনের জঠর জীর্ণ রেখা, আর চোখ দুটি জলের মতো গভীর। তার নাম যমুনা মাহাতো। এই কেন্দুমের প্রধান, বলা যায় শেষ প্রবীণ, যিনি নিজে গুহার ইতিহাসের স্মারক। তিনি আমাদের দেখে চুপ করে একটু হাসলেন। জেঠুবাবু আদিবাসী রীতিতে সনাম করে তাকে প্রণাম করলেন। আমিও জেঠুবাবুকে অনুসরণ করলাম। এবার জেঠুবাবু বললেন, আপনারা অনেকেই বহিরাগতদের ওই গুহার পথ থেকে দূরে রাখেন, তবে আমি এসেছি অনুপম সেনের পথ ধরে। তিনি কি আপনার সঙ্গে দেখা করেছিলেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে একটাই কথা বললেন, সেই মানুষ একদিন ঢুকেছিল গুহার আর এক পাশে। সেই ইতিহাসের জন্য মরেনি, সে জ্ঞান খুঁজতে গিয়ে নিজের ছায়া হারিয়েছে। আমি অবাক হয়ে বললাম, ছায়া হারানো মানে? বৃদ্ধ এবার একটু সোজা হয়ে বসে বললেন, তুমি শহরের মানুষ, তোমরা সব জিনিসকেই মাপো, সময়, মান, জ্ঞান, নৈতিকতা ইত্যাদি। কিন্তু আমরা গুহাকে মাপি না। গুহা আমাদের পূর্বপুরুষদের গলা, তাদের গান। তার ভেতরে গেলে তুমি শুধু জানবে না, তুমি শুনতেও পাবে অনেক কিছু, যেমনটা ওই অনুপমও শুনেছিল। তবে তার মন ছিল শব্দে, হৃদয়ে নয়। জেঠুবাবু এই বক্তব্যে গভীরভাবে মগ্ন হয়ে বললেন, উহার প্রতীকগুলো কি সাঁওতাল ভাষার কোনো প্রাচীন রূপ? যমুনা মাথা নাড়লেন, ওরা আমাদের ভাষা জানে না, ওরা আমাদেরও আগের। আমাদের পূর্বপুরুষেরা এক সভ্যতার গল্প রেখে গেছে ওই চিহ্নে। এক সভ্যতা যাদের দেবতা ছিল শব্দ, নিস্তব্ধতা নয়, না জাগরণ, না অন্য কিছু, শুধু শব্দ। তারা বিশ্বাস করত শব্দ থেকেই সৃষ্টি এবং শব্দের মধ্যেই সব হারায়। তাদের নায়কের নাম ছিল আরোয়েন, যার মানে যে কখনো ফিরে আসে না। আমি গলা নামিয়ে জিজ্ঞেস করলাম, আরেন কি গুহার রক্ষক? যমুনা হাসলেন। সেই হাসি বিদ্রুপের নয়, দুঃখের। না, আরোয়েন রক্ষক নয়, সে পথিক, যেমন ওই অনুপম ছিল, যেমন তোরা। রক্ষক কোনো প্রাণী নয়, কোনো দেবতা নয়, রক্ষক গুহা নিজেই। এই কথাটা শুনে আমি শিউরে উঠলাম। বিকেল গড়িয়ে সন্ধ্যার আগের মুহূর্ত।
জেঠুবাবু তার নিজের সংগ্রহের কিছু স্কেচ, ছবি আর অনুপমের নোটস নিয়ে বসে পড়লেন। আমি পাশে বসে কফি হাতে প্রশ্ন করতে লাগলাম, তুমি কি বুঝতে পারছো ওগুলো কি? তিনি মাথা নাড়িয়ে বললেন, বুঝেছি কিছুটা। দেখ, প্রতিটি প্রতীক যেন একটা বাক্য। যেমন এই চিহ্নটা দেখ। তিনি আঙুল রাখলেন একটা পেঁচানো গোল চিহ্নের ওপর। এর অর্থ যদি ধরি ঘূর্ণি, তবে এটা মানে শুধু জল নয়, এটা হতে পারে সময়চক্র কিংবা চেতনার ঘূর্ণন। আর এই ত্রিকোণ চিহ্নটা দেখ, সবকটি এক নির্দিষ্ট ধারায় রাখা। এটা লিপি নয়, এটা এক ধরনের চেতনার মানচিত্র। আমি বিস্ময়ে বললাম, মানে যারা লিখেছেন তারা জানতেন কে কবে এসে এসব দেখবে এবং কিভাবে পড়বে, তাই তো? তারা হয়তো জানতেন না কে আসবে, কিন্তু তারা জানতেন কেউ না কেউ আসবেই। আর এই প্রতীকগুলোই তাদের সময়ের টাইম ক্যাপসুল। জেঠুবাবু হঠাৎ উঠে দাঁড়ালেন। রিজু, আমাদের আবার গুহায় নামতে হবে, তবে এবার অন্য দিক দিয়ে। গুজব আছে কেন্দুমের অন্য পাশে পুরনো নদী খাতের ধারে আর একটি প্রবেশপথ আছে। অনুপম ওই দিক দিয়েই ঢুকেছিল। পরদিন ভোরবেলা গ্রামের পেছনের দিকে ছোট এক খালপথ ধরে আমরা হাঁটতে লাগলাম। বর্ষাকালের জন্য জল শুকিয়ে গেছে, জায়গায় জায়গায় কাদামাটির স্তর। প্রায় আধ ঘন্টা হাঁটার পর এসে পড়লাম এক ঢিপির সামনে। ধারে কিছু নুড়ি পাথর, আর তার ঠিক মাঝখানে অর্ধবৃত্ত একটা গাছ, যার গুঁড়ি সাদা রঙের প্রতীকে চিহ্নিত। জেঠুবাবু থেমে বললেন, এই তো, এটাই তো প্রবেশদ্বার। নিচু ঝোপ ঠেলে আমরা দেখলাম এক ছোট্ট ফাটল, ঠিক মানুষের শরীর ঢুকবে এমনটা। ভিতরটা অন্ধকার। আমরা টর্চ চালিয়ে এগিয়ে গেলাম। এই পথটা আগেরটার থেকে অনেক সরু এবং অনেক বেশি ক্লান্তিকর। বারবার নিচু হতে হচ্ছে, আবার কখনো কখনো পাথরের ফাঁক গলে যেতে হচ্ছে। প্রায় 1 ঘন্টার অন্ধকারে হেঁটে হঠাৎ একটা প্রশস্ত ঘরে পৌঁছলাম। এবার ঘরের মধ্যে চারপাশে কিছু খোপ, প্রতিটা খোপে কিছু জিনিস রাখা। কেউ হয়তো বহুকাল আগে এখানে নিয়ে এসে রেখেছে। একটায় একটা সূক্ষ্ম হাতঘড়ি, একটায় ভাঙা ক্যামেরা, একটায় একটা আধপোড়া নোটবুক, আর একটায় অনুপম সেনের নাম খোদাই করা একটা কলম। জেঠুবাবু সেটা হাতে নিয়ে দেখলেন, দীর্ঘশ্বাস ফেললেন। তারপর, সে এখানে এসেছিল, হয়তো এখানেই শেষ হয়েছিল তার অভিযান। আমি বললাম, তবে কি সে মারা গেছে? তিনি উত্তর দিলেন না, শুধু বললেন, একজন পথিকের মৃত্যু হয় না রে রিজু, সে কেবল তার কল্প রেখে যায়। আমরা খোপে রাখা জিনিসগুলোর ছবি তুলে নোট করে আবার বাইরে এলাম। সন্ধ্যায় গ্রামের উত্তর প্রান্তে দাঁড়িয়েছিলাম দুজনে। গোধূলির আকাশ তখন ধূসর কমলা। আমি বললাম, এতদিন তো ভাবতাম অ্যাডভেঞ্চার মানে দৌড়ঝাঁপ, বন্দুকধারী চোরেদের সঙ্গে মোকাবিলা করা, গুপ্তধনের মানচিত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করা, কিন্তু এখানে তো কেবল চিহ্ন, শব্দ আর অপেক্ষা। জেঠুবাবু
হেসে বললেন, সত্যিকারের অ্যাডভেঞ্চার মানে কখনো সখনো হারিয়ে যাওয়া, আর যারা ঠিকভাবে হারাতে পারে তারাই ইতিহাস খুঁজে পায়। বুঝতে পারলি রিজু? হ্যাঁ। আমাদের কেন্দুম যাত্রার ষষ্ঠ দিনে এক গভীর রাত্রে জেঠুবাবু আমাকে ডেকে বললেন, রিজু, আমরা কিন্তু কাল ফিরে যাব, তবে যাওয়ার আগে আমি তোকে একটা জিনিস দেখাতে চাই, এবং সেটা এখনই। সে এক অপার্থিব মুহূর্ত ছিল। বাইরে ঝড়ের হালকা হুহু আওয়াজ, আকাশে চাঁদ যেন কোথাও নেই, চারিদিকে কেবল গাছেদের ফিসফিস, যেন তারা বুঝে গেছে আমরা এখানে শেষবারের মতো দাঁড়িয়ে আছি। জেঠুবাবু তার ব্যাগ থেকে বের করলেন অনুপম সেনের শেষ নোটবুকটি। সেটির এক ভাঁজের ভিতর লুকোনো ছিল আরেকটি কাগজ, একটা ছোট হাতের আঁকা মানচিত্র। মনে হয় এটা কেন্দুমে গ্রামে থাকা অবস্থায় সে নিজের হাতে তৈরি করেছে, কিন্তু মানচিত্রটা কেন্দুমের নয়। তাতে লেখা ছিল ত্রিবেণী গহন, সিংভূম সীমান্ত। আমি বললাম, এটা তো কেন্দুম থেকে অনেক দূরে, প্রায় এক রাজ্য পেরিয়ে। জেঠুবাবু ধীরে ধীরে মাথা নাড়লেন, তারপর বললেন, এটাই শেষ অংশ রিজু। গুহার ভেতর অনুপম যা পেয়েছিল সেটা তাকে একটা দিক দিয়েছিল, শুধু শব্দ নয়, শব্দের উৎস। কেন্দুম তার প্রান্ত, কিন্তু ত্রিবেণী সেই কেন্দ্রে, যেখান থেকে সেই হারিয়ে যাওয়া সভ্যতা শব্দের পথ তৈরি করেছিল। আমি বুঝে গেলাম, এই একটা ভোর, আর একটা পথ, এই শেষ অধ্যায় আমাদের যাত্রার পরিণতি। আমরা দুদিনের মধ্যে পৌঁছে গেলাম সিংভূম জেলার দক্ষিণ প্রান্তে। ত্রিবেণী বলতে এক বিশেষ অঞ্চল, যেখানে তিনটি পুরনো নদী, খারসুয়া, কোয়েল এবং ছায়া নদী মিলেছে এক প্রাচীন সংকুচিত উপত্যকায়। এই অঞ্চল সাধারণ মানুষের অচেনা, কোনো মানচিত্রে স্পষ্ট নয়। পাথরের খাঁজে জন্মানো এক নির্জন বন, যা প্রতিদিন হারিয়ে যাচ্ছে। সেখানে পৌঁছে আমরা পেলাম একটা পাথরের ঘেরা উপত্যকা, ঠিক যেন প্রকৃতির তৈরি কোনো ত্রিকোণ মন্দির। তার মাঝখানে দাঁড়িয়েছিল একটি শূন্য স্তম্ভ, যার গায়ে খোদাই করা সেই প্রতীক, একটি বৃত্ত, যার কেন্দ্রে একটি চোখ, আর চারপাশে অসংখ্য রেখা, যেন শব্দের বিকিরণ। জেঠুবাবু স্তম্ভের চারপাশে ঘুরে বললেন, এইটাই কেন্দ্র, এখানেই প্রথম শব্দ লিখিত হয়েছিল। এই সভ্যতা শব্দকে দেবতা মেনেছিল, কারণ তারা জানত শব্দ সৃষ্টি করে এবং শব্দই ধ্বংস আনে। তিনি স্তম্ভের নিচে একটি পাথর ঠেলে তুললেন। ধুলো ঝেড়ে দেখা গেল একটা ছোট পাথরের বাক্স। ভেতরে ছিল তিনটি ধাতব ট্যাবলেট, তামার পাতের মতো, প্রতিটিতে খোদাই এক নতুন প্রতীক। আমরা এগুলিকে অনুপমের খাতার সঙ্গে মিলিয়ে দেখলাম, আর তখনই স্পষ্ট হলো এই প্রতীকগুলো কোনো ভাষা নয়, বরং এক ধরনের সঙ্গীত চিত্র। প্রতিটি চিত্র নির্দেশ করছে এক নির্দিষ্ট ধ্বনিপথ, যেমন শব্দ সংকেতের গণিত। জেঠুবাবু ট্যাবলেটগুলো তুলে নিয়ে বললেন, রিজু, এই সভ্যতা শব্দকে শুধু বলার বা লেখার মাধ্যম ভাবেনি, তারা শব্দকে
জীবনের পথ হিসেবে ব্যবহার করত। প্রতিটি গুহা, প্রতিটি প্রতীক, প্রতিটি ছায়া সবই ছিল সেই পথের অংশ। আমাদের যাত্রা ছিল শুধু সেই পথ চেনার এক প্রয়াস। ত্রিবেণী উপত্যকার স্তম্ভে পায়ে হোঁচট খেয়ে আমার চোখে পড়ল এক ছোট্ট পাথরের চিপে খোদাই একটি নাম, SNRON। আমি স্তম্ভের গায়ে হাত রাখলাম। তাহলে অনুপম এখানেই পৌঁছেছিল। জেঠুবাবু চুপচাপ দাঁড়িয়ে পড়লেন। তার চোখ ভেজা ছিল না, তবু তাতে এমন এক মুগ্ধতা, যেন হারিয়ে যাওয়া কোনো বন্ধু তাকে হাত ধরে বলেছে, তুমি ঠিক পথেই এসেছো বন্ধু, তুমি ঠিক পথেই এসেছো। সে ফিরতে পারেনি রিজু, কিন্তু যে গল্প সে রেখে গেছে সেটাই আজ আমাদের সঙ্গে হাঁটছে, বুঝলি, হাঁটছে আমাদের সঙ্গে। অনুপম, তুমি সত্যি জিনিয়াস ছিলে, জিনিয়াস। আমরা ফিরে চললাম। ট্রেনের জানলা দিয়ে সিংহমের অরণ্য সরে সরে যাচ্ছে, নদীগুলো পেছনে, পাহাড়ের গায়ে পাখিদের ছায়া। আমি জানি আমাদের যাত্রা শেষ হয়নি, এটা কেবল এক অধ্যায়ের পরিসমাপ্তি। জেঠুবাবু জানলার পাশে বসে তার নোটবুক লিখছিলেন, মাঝে মাঝে থেমে বাইরে তাকাচ্ছেন, যেন প্রতিটি গাছ, প্রতিটি ছায়া তার কাছে কোনো গল্প বলছে। আমি তার পাশেই বসে এক পৃষ্ঠা খুলে লিখে ফেললাম। আরোয়ানের পথ ছিল নিঃসঙ্গ, কিন্তু আমরা তাতে সঙ্গী হলাম। শব্দের অতল ঘরে, ইতিহাস আর কাহিনীর মাঝে দাঁড়িয়ে আমরা শুধু শুনেছিলাম নীরবতার শব্দ, এবং সেই শব্দই আমাদের নিয়ে গেল এমন এক পথে যা কারোর প্রয়োজন হয় না চিহ্নিত করার। সে পথ শুধুমাত্র হৃদয়ের জন্য। তো শেষ হলো আমাদের আজকের বিশেষ নিবেদন, আমার লেখা কাকাবাবু এবং সন্তুর চরিত্র দ্বারা অনুপ্রাণিত কাহিনী গুমনামি গুহা। আমি আশা করব আজকের গল্পটি তোমাদের খুব 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 ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, তোমরা জানো কি করতে হবে, ভিডিওটা লাইক করতে হবে আর একটা সুন্দর কমেন্ট করতে হবে, আর নিজের বন্ধুদের সাথে এই ভিডিওটাকে অতি অবশ্যই শেয়ার করতে হবে। আর তোমরা যদি এরকমই নিত্য নতুন গল্প পেতে চাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে সেটা অলে সিলেক্ট করে রাখবে। অলে সিলেক্ট করে রাখার অর্থ হলো আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে আজকের জন্য এইটুকুই, দেখা হবে আগামী সপ্তাহে আরও কোনো নতুন গল্প বা ফ্যান ফিকশনের সঙ্গে। আর ততদিনের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবল থেকো এবং সর্বোপরি গল্পে থেকো।